জয় হরিচাঁদ, জয় গুরুচাঁদ। প্রণাম জানাই আমার প্রাণের ঠাকুর পূর্ণ ব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে। প্রণাম জানাই যুগ অবতার শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে। প্রণাম জানাই শান্তি মাতা, সত্যভামা মা সহ সকলের সমস্ত মায়েদের চরণে। আজকের এই জাগরণী সভার তৃতীয় আসর চলছে এবং আজকের এই আসরের সম্মানিত সভাপতি আমাদের স্নেহের তুষার। আমি ওদের থেকে বেশ সিনিয়র, সেই জন্য কথাটা বলছি। আমি আমাদের সাধারণ সম্পাদক উজ্জ্বল, উপস্থিত সুধীজন, মতুয় ভক্তগণ, আমি আপনাদের সবাইকে আবারও প্রণাম জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের উৎপল যে আমাকে এই সভাতে থাকতে বলেছে। আমি ধন্যবাদ জানাই আমাদের তুষার, আমাদের বিপ্লব সহ উজ্জ্বল, সবাইকে যারা আমাকে ফোন করছে একাধিকবার। আমি ভীষণ প্রাউড ফিল করছি যে আজকের এই সভায় এখানে উপস্থিত হতে পেরে। প্রথমেই বলি যে এই জাগরণী সভাটা এটা একটা ভীষণ ভালো উদ্যোগ এবং এই উদ্যোগ যে নেওয়া হয়েছে সেটা খুব সুন্দর উদ্যোগ। আমি বারবার টের পাচ্ছিলাম বাংলাদেশে একটা ঘটনা ঘটতে চলছে, বাংলাদেশ এবং ভারতে মতুয়া আন্দোলন তথা মতুয়াদের শ্রেষ্ঠ সময় মনে হয় যাচ্ছে। আমার কেন জানি মনে হয়, মানে আমি খুব ছোট মানুষ। আমি কেন বলছি, আপনারা হরিসঙ্গীত শোনেন, ভারতের দিকে তাকান, কবি অসীম সরকারের মতো কবি, মনোরঞ্জন বসু সহ একাধিক কবি এত সুন্দর করে কবি গান সারা পৃথিবীতে প্রচার করছে, সেটা আপনারা চিন্তা করতে পারবেন না। রাখিদির নাম আপনারা শুনেছেন। একসাথে এত গুণী শিল্পী আমি কখনো আগে দেখিনি। আমাদের ছোট সময় হরিসঙ্গীত শুনতাম, সুর শুনতাম, কথা বুঝতাম না। একটা মাত্রা, এখানে যারা গান করেন 12 মাত্রার একটা গান, একতলা গান, সেটাকে 22 মাত্রা যদি আপনি করেন, তাহলে ওই যে আমার যে বাণী, আমার অশ্বিনী কর্তার যে বাণী, এখানে দেখেন একটা কথা বলা আছে, ক্ষুদ্র নমশূদ্রগণ তাদের অজ্ঞান ভঞ্জন। ওই গানটা নম গুরু তম বিমোচন গানের একটা কলি। এখন আপনি যদি এই গানটাকে যদি আপনি ক্ষুদ্র বলে যদি আপনি টেনে ধরেন, তখন বাণীটা হারায় যায়, সুরটা সুর থাকে, ভক্তরা কিছু বোঝে না। সেটার একটা বৈপ্লবিক পরিবর্তন হয়েছে। ইন্ডিয়াতে এমন সব শিল্পী আসছে যারা রাগ সঙ্গীতের সাথে তাদের পরিচয় আছে এবং তারা দক্ষ। এবং আপনারা সবাই জানেন যে আমার হরিসঙ্গীতে, মহাসংকীর্তনে সেখানে তাল উল্লেখ করা আছে। সেই তালের সাথে তারা একটা সঙ্গতি রেখে গান করে। আবার একই সাথে আপনি লক্ষ্য করেন যারা আলোচক আছে, বিরাট বৈরাগ্যের মতো আলোচক আপনারা পেয়েছেন। আমার শ্বশুর মশাই হয়তো একটু সিনিয়র, কিন্তু অত ভালো আলোচক তো হতে পারে না। মতুয়া দর্শন তথা গুরুচাঁদ ঠাকুরের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক আন্দোলনকে সামনে প্রকাশ করার মতো অত ভালো আলোচক হতে পারে না। কিন্তু এখন যারা করে, উৎপল, আমাদের তপন বাগচি, হরিদাস ঠাকুর, অমিতা, অনুপম বিশ্বাস, আপনি আরো অনেকগুলো, আর নতুন প্রজন্মের এদের দেখে তো আমার প্রাণ ভরে যায়। আমার কেন জানি বিশ্বাস হয় সামনে আরো বড় কিছু হবে। আবার সেই একই সাথে লক্ষ্য করেন, আমরা যারা এখানকার ছেলে, আমাদের এই কুৎসিত কদাকার চেহারা নিয়ে আমেরিকাতে ঢুকে গেলাম। আমার মাঝে মাঝে আমি আপনাদের একটা গল্প বলি, সময় আছে তো? 1992 সালে প্রথম আমি মনোবসু স্কলারশিপ পাই, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্কলারশিপ। আমার স্যারে বললাম, স্যার আমি স্কলারশিপ পেয়েছি। বলে যে কিসের উপরে? বললাম যে একটা মাস্টার্স প্রোগ্রাম, রিডিং টু পিএইচ। তো বলে যে তোমার মতো ছাত্রের মাস্টার্স প্রোগ্রামে যাওয়ার দরকার নেই। আমি বললাম যে ঠিক আছে স্যার, আমি যাবো না। এত অন্ধবিশ্বাস, এত ভালোবাসা আমার স্যারের প্রতি ছিল,
আমি সেখানে গেলাম না। এরপরে আমি কমনওয়েলথ স্কলারশিপে সিলেকশনে ফার্স্ট হইলাম ইন্ডিয়াতে, কিন্তু আমার ইউনিভার্সিটি ছিল দিল্লি ইউনিভার্সিটি, স্কলারশিপটা হয়ে গেল ক্যালকাটাতে। ওরা আমাকে খুঁজতেছে যে তোমার অ্যাপ্লিকেশনটা চেঞ্জ করতে হবে, আমি পারলাম না। আমি তখন, আমার হাতে ফোনও ছিল না, তখন ফোন আসেনি। আমি কথাটা কেন বললাম, আমি যে আমেরিকার বিরুদ্ধে রাস্তায় স্লোগান দিয়েছি, আমি 90-এর গণ অভ্যুত্থান আমার চোখের সামনে দিয়ে, আমার ছবি কয়েকবার পত্রিকায় আসছে। আমি ছাত্র ইউনিয়ন করতাম, লাঠি হাতে ছবি আসছে, রাস্তায় স্লোগান দিচ্ছি, রিক্সাতে মিটিং এর নিউজ করছি, সেগুলো আসছে। বাড়ির থেকে হুমকিও দেওয়া হলো, তুমি যদি এইসব বন্ধ না করো তোমার লেখাপড়া বন্ধ করে দেওয়া হবে, তাতে কোনো সমস্যা হয় না। ওগুলো আমি শুনিনি। আমি বলছি এত বড় আন্দোলন, আমার মনে আছে আমেরিকার বিরুদ্ধে কতগুলো বিখ্যাত স্লোগান আছে, এখন বলা যাবে না, ফেসবুকের যুগ, আমি আমেরিকায় থাকি, কিন্তু সেসব স্লোগান আমি নিয়মিত দিতাম। নূর হোসেন আমার থেকে 10 ফিট দূরে গুলিবিদ্ধ হয়। ঢাকা ভার্সিটির কলা ভবনে আমি এবং অশোক কর্মকার খালি হাতে কাটা বন্দুকের সামনে আমরা আন্দোলন করেছি, এবং তার কিছুক্ষণ পর একেবারে কাছে কলা ভবনের পাশে, তার নাম সম্ভবত আসলাম না কি যেন, খুন হয়। আমি বলছি এই যে আন্দোলন, এত কিছু করার পরে হঠাৎ করে ঠাকুর আমাকে আমেরিকাতে নিয়ে গেল। আমি এই লিঙ্কের কথাটা বলতে চাচ্ছি। আমি চেয়েছি ঢাকা ইউনিভার্সিটির টিচার হওয়ার জন্য, সারা জীবন স্বপ্ন ছিল, এবং আমার মনে হয় আমার সেই যোগ্যতাও ছিল। আমি অনার্স মাস্টার্সে 70% নম্বর নিয়ে ফার্স্ট ক্লাস পেয়েছি বায়োকেমিস্ট্রি ডিপার্টমেন্ট থেকে, কিন্তু কিছু করতে পারিনি। হঠাৎ করে অস্ট্রেলিয়া চলে গেলাম। আপনারা শুনে অবাক হবেন যে আমাদের ব্যাচে কোনো বিসিএস ক্যাডারের কোনো চাকরি পায়নি। আমার ব্যাচের কোনো বন্ধু নাই, কারণ আমরা 91-এর গণ অভ্যুত্থানের পরে আমরা যখন প্রথম কোয়ালিফাই করি, তখন তো বিএনপি ক্ষমতায়, জগন্নাথ হলে মাত্র 3টা ছেলে যারা দুর্ঘটনায়, আপনারা জানেন 1985-তে জগন্নাথ হলে দুর্ঘটনা হয়, ওই দুর্ঘটনায় 3টে ছেলে তাদের চাকরি হয়, আর কারো হয় না। এরপরে আমাদের চাকরি আর হলো না। এই যে আমাদের সবকিছু মনে হয় যেন কেমন সুতোই গাঁথা মনে হয়। এরপরে পানি উন্নয়ন বোর্ডে চাকরি করলাম। আমার মনে আছে আমি ভালো পরীক্ষা দিলাম, কিন্তু চাকরি হয় না। আমার শ্বশুর মশাই রেফারেন্স লাগলো যে কার্তিক ঠাকুর রেফারেন্স দেওয়া লাগছিল। আমি আমার নিজের যোগ্যতায় চাকরিটা পাইনি, যদিও আমি 13,000-এর মধ্যে আমি 5th হয়েছিলাম। আমি বলছি যে এই অবস্থায় হঠাৎ করে চাকরি করতে করতে অস্ট্রেলিয়া চলে গেলাম। সেখান থেকে খবর পেলাম যে আমেরিকায় যেতে হবে। এই যে আমেরিকায় যেতে হবে, এখানেই আমার কেন জানি মনে হয় যে ঠাকুরের লীলাটা এখান থেকে শুরু। আমি ঢাকা ভার্সিটি থাকতে কোনোদিন কখনো হরিসঙ্গীত করেছি সেটা যদি বলেন তাহলে বলতে হবে হলধর ছাত্রাবাসে যখন ছিলাম রামদেব কলেজে, তখন আমরা আমাদের সপ্তাহে হরিসভা করতাম, ওটুকুই সম্বল ছিল। এরপরে আমেরিকায় গিয়ে আমাদের এখানে হিরণময় আছে, যে বলছে যে আপনারা কিভাবে লেখাপড়া হয় এবং মন্দিরের সেই বিষয়টা এখানে চলে আসছে। ওখানে দীর্ঘ 7 থেকে 15 8 বছর পর্যন্ত মানুষের দ্বারে দ্বারে খুঁজতাম একটা মতুও পাই কিনা। এক মন্দিরে যেতাম, দেখতাম সেখানে সব ঠাকুর আছে, কিন্তু আমাদের হরি ঠাকুর নেই। কেমন একটু কষ্ট লাগে, তাই তো? সবাই গান করে, হরিসঙ্গীত কেউ করে না। তা আমিও নাম সংকীর্তন করা শুরু করলাম, হরে কৃষ্ণ 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 হরে হরে। আমি সুর দিয়ে করলাম, মৃদঙ্গ বাজনা শুরু করলাম। তারপরে এলো সেই শুভ খান। 2013 সালে আমাদের একটা গ্রুপ হঠাৎ করে
আমরা জড়ো হয়ে গেলাম এবং এটার নেতৃত্বে ডাক্তার নিহার সরকার ছিল। আমাকে একদিন একটা মন্দিরে ধরলো, নিহারদা আপনি তো কার্তিক ঠাকুরের জামাই না, আসেন আমরা একটা সংগঠন করি। আমি বললাম দাদা আমাদের তো, আমি তো একটা সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্বে আছি, তখন আমি একটা সংগঠনের সাধারণ সম্পাদক দায়িত্ব, আমার ওয়াইফ কার্তিক ঠাকুরের কন্যা, আপনি কার্তিক ঠাকুরের জামাইকে পেয়েছেন তো, আপনি আমার ওয়াইফের কাছে আসেন তাহলে ভালো হবে, সে আমার থেকে বড় মতিবাদ, খাঁটি মতিবাদ। তখন নিহারদা, আমার ওয়াইফ শিখা, কমলেশ ঢালি এবং বাণীব্রত, বাণী দেব, আমার নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, আরো কয়েকজন মিলে তারা পেপারে একটা বিজ্ঞাপন দিল। আমরা একটা সংগঠন করার মতো পরিস্থিতি আমাদের হলো। এরপরে সংগঠন হলো এবং আমাদের আর একজন মানুষ আমরা পেলাম, ডাক্তার সমীর সরকার, আমাদেরই সন্তান, মতুয়ার সন্তান, এই কড়িগ্রামে, যার ঠাকুরমা আপনার গুরুচাঁদ ঠাকুরের সান্নিধ্য পেয়েছেন, খাটনি দিতেন ওখানে। নিহারদার দাদু, মায়ের বাবা কিনু গোসাইকে আপনারা অনেকেই চেনেন, কিনু গোসাই। তো এরকম একটা পরিমণ্ডল হয়ে গেল। ডাক্তার প্রভাত দাস, অনুকূল অধিকারী, আর একজন পেলাম আমরা আমাদের শান্তিমাতার বংশধর ইন্দ্রজিৎ সরকার। দেখেন সব কিন্তু জড়, সব যেন সাজানো হয়ে গেল। প্রণব রায়, রণ, আমাদের শ্যামদাস বৈদ্য, গোবিন্দ দা, অরবিন্দ বিশ্বাস গোবিন্দ, এভাবে সবাই কেমন আমরা হঠাৎ করে জড়ো হয়ে গেলাম, একটা সংগঠন হলো। আমরা একটা দুর্গাপূজা করলাম, আমি সেই দুর্গাপূজার সেবক ছিলাম, প্রথম দুর্গাপূজা। সেই দুর্গাপূজাটা আমরা আধ্যাত্মিক ভাবে করলাম। এই কথাটা কিন্তু এই আলোচনায় একবারও আসেনি। আমি অন্তত 3 ঘন্টা ধরে আপনাদের বক্তব্য আমি খুব শুনছিলাম কান দিয়ে, কিন্তু এই কথাটা একবারও আসেনি যেটা আমি এখন বললাম। ওই পুজোটা আমরা আধ্যাত্মিক ভাবে করেছিলাম, ভক্তি দিয়ে নয়নের জলে করেছিলাম। নিউ ইয়র্কে একটা ডিফারেন্ট পূজা হলো, সবাই বলা বলি করলো মতুয়াদের পূজা আলাদা। দেখেন আমরা কিন্তু তখন মতুয়া নামটা পেয়ে গেলাম। ঠাকুরের নামটা কিন্তু কখনো আসে না, ঠাকুরের ভক্তদের কিন্তু সবসময় জয় হয়, তারাই সামনে আসে। এরপরে সংগঠন হলো 2014 সালের ডিসেম্বরে পুজো করলাম। 6 মাসে প্রায় $3 লক্ষ আমরা জোগাড় করলাম। প্রশ্ন আসতে পারে, আমার দাদা এখানে আছেন, বলছে সমগ্র মতুয়াদের মন্দির, কথাটা বললে ভুল হয়, শুধুমাত্র মতুয়াদের মন্দির না, ওই নিউ ইয়র্কের শহরে আপামর জনতার মন্দির হলো ওই মন্দির, সারা বিশ্বের জনতাদের মন্দির ওইটা মন্দির। কারণ ওখানে শুধুমাত্র মতুয়ারা ওখানে অনুদান দেয়নি, উদ্যোগটা নিয়েছিলাম আমরা কয়েকজন মতুয়ার সন্তান, কিন্তু সবাই আমাদেরকে হেল্প করছে, সবাই। এবং সেই মন্দির হলো, আমরা সেই মন্দির নিয়ে অনেক কিছু করলাম, নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, তাতে কোনো সমস্যা নেই। আবার সেই মন্দির আমরা সংগঠনের নামে আমরা ফিরে পেলাম। এই যে আমাদের, এটা আমার কাছে মনে হয় কি ঠাকুরের নির্দেশ, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে ঠাকুর আমাদের ওখানে নিয়ে গেছে। দেখেন এর আগে অনেক জ্ঞানী গুণী নিউ ইয়র্কে গেছে, কেউ একটা হরিসভা করছে এরকম কোন নিদর্শন আপনারা পেয়েছেন? আর সেখানে আপনাদের আশীর্বাদে আর ঠাকুরের কৃপায় মন্দির, আপনারা জানেন সেখানে কত বড় মন্দির করবো আমরা, 10 কাঠা সম্পত্তি, সেখানে কুইন্সের মতো জায়গায়। সেখানে আমাদের প্ল্যান আছে ভবিষ্যতে 100 গাড়ি পার্কিং এর ব্যবস্থা থাকবে, আমাদের এরকম লাইব্রেরি থাকবে, মূল মন্দির থাকবে, ডাইনিং এরিয়া থাকবে, সবগুলোতেই আপনার শীততাপ নিয়ন্ত্রিত কন্ডিশনে। এই যে আপনাদের আশীর্বাদটা আমরা পেয়েছি, এটা ঠাকুরের কৃপার জন্য পেয়েছি। সেই জন্য বলছি, আমি যে কথাটা বলছিলাম যে এখন একটা কেমন যেন হঠাৎ করে আমি টের পাচ্ছি যে একটা মতুয়াদের জয় জয়কার সবসময়। সেই জন্যে আমার মনে হয় যে আপনারা, আমরা খুব ভাগ্যবান। এক সময় আমি সুব্রত ঠাকুরকে ওকে নিয়ে একটা কথা বলছিলাম,
কথাটা আজকে আবার বলি। আমি বলছিলাম যে আমি হরিচাঁদ ঠাকুরকে দেখিনি, কিন্তু আমি সুব্রত ঠাকুরকে দেখেছি। হরিচাঁদ ঠাকুরকে তো দেখার সম্ভাবনা নাই, কিন্তু তার যে রক্ত, তার যে প্রভাব, সেটা সুব্রত ঠাকুরের মধ্যে আছে। সেই জন্য আমি বলছি আমার হরিচাঁদ ঠাকুরের দরকার নেই, আমার সুব্রত ঠাকুর হলেই চলবে। আমি নিজে পদ্মনাভ ঠাকুরের সাথে কাজ করেছি, আমি নিজে শান্তনু ঠাকুরের সাথে কাজ করেছি, এবং তাদের কর্মদক্ষতা আমি দেখেছি। আমার কেন জানি মনে হয় এটা আমাদের স্বর্ণযুগ। আমি অনেক সময় নিয়ে ফেললাম। আমার কাছে হিরণময় একটা কথা জিজ্ঞাসা করছে, আমেরিকার লেখাপড়াটা কেমন, সেটা আমি বলবো, তারপরে কিভাবে হরিচাঁদ ঠাকুরের নাম ওটা বলে শেষ করব। আমি ঢাকার থেকে যাওয়ার পরে, ঢাকার থেকে যখন আমেরিকা যাই, তখন আমার অস্ট্রেলিয়ার থেকে 2টো ডিগ্রি ছিল। আমি সিভিল ইঞ্জিনিয়ারিং মাস্টার্স করেছিলাম, ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্টে মাস্টার্স, আর ওখানে বায়োকেমিস্ট্রি MBA করা ছিল, কম্পিউটারে মাস্টার্স করা ছিল। ওই অবস্থায় আমি নিউ ইয়র্কে যাই। তো প্রথম যে দেখলাম যে আমার কেউ কোনো সাহায্য করে না, তো আমি অনেক খোঁজাখুঁজি করে একজনের কাছ থেকে শিক্ষা ডিপার্টমেন্টের একটা অ্যাড্রেস পেলাম। আমাকে যে স্পন্সর করেছিল সেই প্রাণের ভাইটি আমার ঢাকা ভার্সিটির ছাত্র কৃষ্ণপ্রসাদ বিশ্বাস, সে আমাকে তার নিজের ক্রেডিট কার্ড ইউজ করে আমাকে একটা ল্যাপটপ কিনে দিল। আমি সব কিছু জানলাম। আমি যখন শিক্ষা ভবনে গেলাম, ওরা আমাকে প্রথম প্রশ্ন করলো, তুমি তো মাস্টার হবা, তুমি কি MA পাস করছো? আমি বললাম যে আমার গোটা চারেক ফুল আছে আর একটা অর্ধেক আছে, 5টা বলা যায়? তো বললো যে বলো কি। তো যখন আমি কাগজগুলো দিলাম, তো মহিলা খুব সারপ্রাইজ। আপনারা বিশ্বাস করতে পারবেন না, আমাকে 2 ঘন্টার মধ্যে উনি আমাকে সাবস্টিটিউট টিচার করে দিল, এবং আমার ক্লাস নির্ধারণ করলো 11 এবং 12 ক্লাসে। ওখানে ক্লাসগুলো, স্কুল কিন্তু 12 স্কুল পর্যন্ত। প্রথম দিন স্কুলে গিয়েছি, খুব নাম করা স্কুল, যে স্কুলে আমার 2 ছেলে পড়েছে, ব্রুকলিন টেক হাই স্কুল, সেখান থেকে 6 জন নোবেল প্রাইজ পাইছে। শুধু এটুকু বললাম। আমি স্কুলে ঢুকেছি, বায়োলজি ক্লাস। আমি যে জিনিস মাস্টার্সে পড়েছি সেই জিনিস আমি 11 ক্লাসে পড়াতে শুরু করেছি, জেনেটিক্স। জিনিসটা আসছে হিরণময় লক্ষ্য করেছে। আমি কথা বলতেছি, ওইখানে মেয়েরা আমার দিকে কোনো কেয়ারই করতেছে না। তাই বললাম যে তুমি আমাকে ফলো করছো না কেন, হোয়াই ইউ আর নট ফলোইং দ্যাট? সে বলতেছে আই এম নট আন্ডারস্ট্যান্ডিং ইউ। তাই বললাম মি অলসো, আমিও তোমাকে বুঝতে পারছি না, কারণ আই এম নট ফ্যামিলিয়ার উইথ অ্যাকসেন্ট। তা ও বলছে যে আমার সাথে কিন্তু একটা মেয়ের কিন্তু ক্রসিং হচ্ছে। ও বলতেছে তোমার কথাও বুঝি না, আমি বলছি আমিও বুঝি না, তোমার কথা বুঝি না। তারপর বললাম তাহলে একটা কাজ করা যায়, আমরা কি একটা কম্প্রোমাইজ করতে পারি? জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, আই উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইউ অ্যান্ড ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি। তো এখন ও একটু আমাকে এবার একটু জায়গা দিল। তারপরে বললাম যে তোমাদের জেনেটিক্স তো, আসো আমরা গল্প বলি। জিনের গল্প বলা শুরু করলাম, জেনেটিক্স। যারা 1 ঘন্টা, এখন দেখি ওই ছেলেগুলো যারা এদিক ওদিক ছিল সবাই আমার কাছে আসলো। লাস্ট 20 মিনিট তারা খুব মনোযোগের সহযোগে আমার সেই ক্লাসটা ফলো করলো। প্রথম ক্লাস হয়ে গেল। পরের ক্লাসে গেলাম, আমাকে 2টা ছেলে থুতু দিল গায়ে। কেন তাদেরকে আমি ক্লাসে ডাকছি? এখন ওদেশের শিক্ষা কারিকুলাম এত হাই, আপনারা চিন্তা করতে পারবেন না। ওরা 12 ক্লাস পর্যন্ত যে ক্লাস এটা করে দেয় কারিকুলামটা, ওটা পড়লে যে কেউ যে কোনো চাকরি করতে পারে, আদারওয়াইজ রিসার্চ ছাড়া আদারওয়াইজ সব কাজ করতে পারে। এটা এখন এই যে জিনিসটা, এটা গেল স্কুলের কারিকুলাম। এবার মনিটরিংটা কিরকম সেটার একটু বলি, তাহলে ঠিক হবে। আমি সাবস্টিটিউট টিচার, আমি ক্লাসে গেছি। ক্লাসে কয়জন ছাত্র আছে তারা আমাকে ফলো করে না। এবার গেছি ম্যাথ ক্লাসে, 10ম শ্রেণীর ম্যাথ। সেট পড়াচ্ছি, সেট পড়ানোর পরে প্রবাবিলিটি পড়াচ্ছি। তো ওরা বলে যে সেট আমরা ভালো বুঝি,
তুমি প্রবাবিলিটি নিয়ে শুরু করো। দেখি যে পিছনে এক মহিলা বসে আছে, ছাত্রীও মনে হয় না, স্টাফও মনে হয় না। তা আমি পকেটেতে দুটো কয়েন বের করলাম, তা আমি ওই টেবিলের সামনে গিয়ে দাঁড়ালাম। শোনো, তোমাদের কিছু প্রশ্ন করব, তোমরা পারলে তোমাদের সবাইকে আমি $2 করে টাকা দেবো, আমার তো অ্যাটেনশন দরকার। তা আমি একটা কয়েন ড্রপ করলাম, বলো তো হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড? একজন পায় 100%, আমি কই রং। এর মধ্যে একজন কইছে যে 50%, আমি $2 দিলাম। এবার আমি 2টা কয়েন নিয়েছি, আমি বললাম যে এবার এটা বল। এবার তারপরে একজন পারল, তারে আবার $2 দিলাম। 3টা কয়েন নিলাম, সে আর কেউ পারল না। তখন আমি তাকে বুঝলাম, এই যে তোমরা যে জিনিসটা শিখলে, এটাই প্রবাবিলিটি। একটা জিনিসের 2টা সাইড আছে, একটা তো পড়বে আইদার হেড অর টেল, তাহলে 50%। তো এইটা করতে করতে আমার ক্লাস শেষ হয়ে গেল। ওরা $2 পায় তো মহা খুশি, $2 অনেক কিছু হয়। তা আমি ক্লাস শেষ হয়েছে, এর মধ্যে আমাকে একটা লোক এসে বললো তোমাকে ভাইস প্রিন্সিপাল ডাকছে। আমি বললাম যে কি ব্যাপার, আমার আবার কোন সমস্যা হলো? ভাইস প্রিন্সিপাল তো আমার ডাকার কথা না, আমি সাবস্টিটিউট টিচার, আমি যাব আর আসবো, তাতেই তো আমার, আমি তো কোনো রেগুলার স্টাফ না। যে দেখি যে সেই মহিলা যাকে আমি ক্লাসে দেখছি, উনি ভাইস প্রিন্সিপালের চেয়ারে বসা। আমি ভাবলাম যে আমার মনে আজকে চাকরিটা নাই। এখানে বলে রাখি, আমি যখন প্রথম যাই, মানে আপনাদের জানাচ্ছি, যেহেতু আমি এখান থেকে ডেপুটি ডিরেক্টর থাকা অবস্থায় আমেরিকাতে ঢুকি, ওখানে গিয়ে কালো কাপড় পরে আমি টেবিল পরিষ্কার করেছি। 4 জন মানুষ গেছি, টাকা পয়সা নাই, মানে আমি সবকিছুর জন্যই মানসিকভাবে তৈরি ছিলাম। আমার মানসিক শক্তিটা ছিল আই ক্যান ডু এভরিথিং। আমি একসাথে গ্যাস স্টেশনে কাজ করতাম, স্কুল মাস্টারি করতাম, সাবস্টিটিউট টিচার, আবার হোটেলে গিয়ে চাকরি করতাম। তো এই যে জিনিসগুলো বললাম এই কারণে যে মানসিক শক্তিটা খুব দরকার। তুমি আমাকে ফলো করছো তো? আমি তোমাকেই বলছি দিদি, তোমাকেই আমি বলছি, তুমি আমার কথাগুলো শুনবা। যে একজন মানুষ ডেপুটি ডিরেক্টর, তোমার মধ্যে যদি অহম থাকে, তুমি তো কালো কাপড় পরতে পারো না। আমার একদিন নোয়াখালীর এক ছেলে, ও ভাইস প্রিন্সিপাল, তখন আমরা বললো যে আপনি কি আমাদের এখানে রেগুলার কাজ করবেন? আমি বললাম তো আমি সাবস্টিটিউট টিচার, কিভাবে রেগুলার কাজ করবো? আপনার পড়ানো খুব ভালো লাগছে, আপনি প্রতিদিন আসেন। আমি বললাম যে না, আমি অন্য কাজ করি, আমি প্রতিদিন আসতে পারবো না। আপনার সপ্তাহে একটা ক্লাসের জন্য এখানে সারাদিন বসে থাকবো, তা পারবো না। বলে সুশীল বাবু প্লিজ আপনি করেন। সিনহা, মিস্টার সিনহা, আই এম রিকোয়েস্টিং ইউ, আই গোনা গিভ ইউ রিকমেন্ডেশন। আপনাকে একটা রিকমেন্ডেশন দেবো, যার জন্য আপনি চাকরি পেয়ে যাবেন, ভালো চাকরি। আমি বললাম যে না, আমার ফ্যামিলি আছে, 4 জনের একটা ফ্যামিলি। সে আমাকে এত অ্যাপ্রিসিয়েট করলো। এখন আমি এটা আবার ফিরে আসি, মনিটরিংটা কি আমরা করি? আমরা ছেলেদেরকে স্কুলে পাঠাই দেই। এই কদিন আগে শুনলাম আমার স্যারেরা নকল সাপ্লাই দেয়। তাহলে আমি কিভাবে আশা করতে পারি আমার ছেলেটা ভালো রেজাল্ট করবে? আমেরিকাতে কি নকল হয় না? না, কারণ সব ওপেন বুক এক্সাম। 260টা ম্যাথ দিয়েছে। আমি যখন মেলবোর্নে ইঞ্জিনিয়ারিং পড়তেছি, বলে যে এই ম্যাথটা করে এসো, আর খাতাপত্র যা আছে সব নিয়ে আসবা। ওর একটা ম্যাথ করতেই পারেনি, এত এত কঠিন ম্যাথ। ওই ম্যাথ করতে গেলে সব বই পড়া লাগে। তাহলে আপনার তো ওখানে ম্যাক্সিমাম বইগুলো হলো, পড়ালেখাটা কিরকম, আপনার কুইজ হয় আর ওপেন বুক। 60% মার্কস থাকে আপনার ওই আমরা যেইগুলো দেই না, যে কি বলে অ্যাসাইনমেন্ট। ফলে বন্ধু বান্ধব ওই পট করে একসাথে করে কি, ছেলেরা কম্পিউটারে এত এক্সপার্ট, এই যে কথা বললে শেষ করতে পারবো না, মানে এত ভালো বলা যায়। আমার ছোট ছেলেরা যখন যায়, তারা আমার কাছে বলছে আমাদের ল্যাপটপ কিনে দিচ্ছি। দেখতাম, ছোটটা দেখতাম বাসায় এসে সবার সাথে সে কনফারেন্স কলে কাজগুলো করে ফেলতেছে। এটা করার সাথে
তাদের নিজেদের মধ্যে একটা সম্পর্ক বাড়ে, তাদের আস্থা বাড়ে। আবার স্কুলে পড়ে কি ছাড়েরা, হিরণময় তোমাদের জন্য এটা খুব দরকার, প্রত্যেকটা ছেলের হোমওয়ার্ক করায় দেয়। তোমরা কি করায় দাও হোমওয়ার্ক? দাও? কোন ছেলেরা বাসায় এসে কোনো টেনশন করে না যে তার হোমওয়ার্ক, তার অ্যাসাইনমেন্ট থাকে সেটা নিয়ে টেনশন করে, কিন্তু কোনটা পারে না ওখানে বসে সবকিছু করায় দেয় মাস্টার, এত ডেডিকেটেড। এখন আমেরিকা তো আমেরিকা আর একটা কারণে শ্রেষ্ঠ, সেটা বলে এখান থেকে বেড়ে যাও। আমেরিকা কাউকে হেট করে না এই সেন্সে যে আপনি যদি আমাকে জায়গা না দেন, এই বাড়িতে যদি ঢুকতে না দেন, তাহলে আপনার বাড়ির সাথে আমি ইন্টারঅ্যাক্ট করবো কিভাবে, তাই তো? কোনো সুযোগ আছে? আপনি যদি একটা ব্যারিকেড দিয়ে দেন তাহলে তো আমি ঢুকতে পারবো। আমেরিকাতে কোনো ব্যারিকেড নেই। আপনি জানেন আমেরিকাতে সবচেয়ে বেশি স্কলারশিপ দেওয়া হয় কেন? যত বেশি ছাত্র যায় তত বেশি আমেরিকার লাভ। এইখান থেকে একটা ছেলে লেখাপড়া মাস্টার্স করে IELTS টোফেল দিয়ে আমেরিকা যায়, তারে খানে খানে খায়, তোর আর বাংলাদেশে ফেরার দরকার নাই, এখানে কাজ কর, রিসার্চ কর, খাওয়া দাওয়া, বিয়ে কর, আমার নিরাপত্তা সমস্ত কিছু তোকে আমি দেয়। আপনি দেন, আমি বাংলাদেশে আসছি, আমি বাংলাদেশে আমার জন্ম, আমি ভয়ে আছি, আপনি নিরাপত্তা দিতে পারেন? আমি যদি এখন এম্বাসিতে ফোন করি, আমেরিকান এম্বাসি, দেখুন উইদিন 3 আওয়ার্স, তারা 3 ঘন্টার মধ্যে তারা আমাকে এখানে রিস করবে, 3 ঘন্টা বেশি লাগবে না, যে আমাদের দেশের একজন নাগরিক সে বিপদে পড়ছে, প্রয়োজন হলে তারা হেলিকপ্টার করে আমাকে এখান থেকে উঠায় নিয়ে চলে যাবে। এটা হলো সে দেশের সিস্টেম। এখন তারা এটা দেয়, তাহলে মানুষজন তাদের দেশে যাবে এবং তাদের দরজাটা খোলা, তারা কেউ হেট করে না। আমার গায়ের রং কালো, আপনি মানে নিজের কথা বলতে খারাপ লাগে, আমি একসাথে 4টে বড় বড় চাকরি পাইছি, কিন্তু বাংলাদেশে 3 বার BCS দিয়ে অ্যাটমিক এনার্জি কমিশনে ফার্স্ট হয়ে, মেডিকেলের কলেজের পরীক্ষায় ফার্স্ট হয়ে চাকরি পাইনি। আমি অনেকগুলো পরীক্ষায় জীবনে ফার্স্ট হয়েছি কিন্তু চাকরি পাইনি, কিন্তু ওখানে একসাথে 4টে চাকরি পাইছি। কোনটা করবো সেইটাই সিদ্ধান্ত নিতে পারি না। বুড়ো বয়সে এখনো যদি পরীক্ষা দিই, এই আমি ক্লোজ টু 60, এখনো যদি পরীক্ষা দেই আমাকে চাকরি দেয়। এই যে ওপেন ডোর পলিসি, তাই তো, এটা কতখানি ভালো। মেধাবী মানুষকে যদি আপনি সম্মান না দেন তাহলে কি দেশটাকে উন্নতি করা যাবে? আমার দেশে কি মেধাবী মানুষকে সম্মান দেওয়া হয়? যোগ্য লোককে সম্মান দেওয়া হয়? হয় না। আমরা আরেকটা কথা বলি, আমি তো কথা বসে বলতেছি মনে হচ্ছে, স্কুলে চাকরি করে সবচাইতে মেধাবী লোক আমেরিকাতে, জানেন? আর এইখানে সবচাইতে পচাটাই আপনি শুনলে অবাক হবেন। ওখানে আমি যখন একটা অ্যাপ্লিকেশন করলাম যে আমি মাস্টারি করব, আমার খুব ইচ্ছে ছিল, ওখানে যখন আমি করলাম তখন আমি একটা মেডিকেল কলেজের টিচারের আমার এক্সপেরিয়েন্স ছিল 3 বছরের। মানে আমি তখন মেডিকেল কলেজে 3 বছর লেকচারার ছিলাম, সেই এক্সপেরিয়েন্স দিয়ে মাস্টার্স দিয়ে অ্যাপ্লিকেশন করলাম। তারা আমারে বললো যে সুশীল তোমার সবকিছু ঠিক আছে, কিন্তু তোমার এই বিএড লাগবে, এমএড লাগবে। তা হিসাব করে দেখলাম এমএড বিএড করতে গেলে আরো আমার 3 বছর লাগবে। তা আমি বলছি এই যে আপনার কোয়ালিটি মেনটেন করা হয় আমেরিকাতে, সেটা কি আমরা করি? আপনি জানবেন কিভাবে? এইটুক বলে শেষ করি। এবার আসি আমরা ঠাকুরের আর একটা বিষয় ছিল যে ঠাকুরকে কিভাবে বিদেশে প্রচার করা যায়। আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, এইখানে যখন আমি কথা বলবো আপনাদের অনেকের সাথে কিন্তু মিলবে না, আপনারা আমাকে ক্ষমা করবেন। সেটা হলো কি, হরিচাঁদ ঠাকুরকে বিদেশে কেউ চেনে? আপনাদের কি মনে হয়? 2-1 চেনে। এখন আমরা ওই সমস্যায় পড়েছিলাম, হরিচাঁদ ঠাকুরকে আমরা মানুষের মাঝে এখনো চিনাতে পারিনি। এই যে কত বলে যে 1212 সাল, তাই তো, ঠাকুর আসছেন বাংলা 1812 সাল থেকে আমরা বিভিন্ন চেষ্টা করছি আমার ঠাকুরকে পরিচয় করার জন্য, কিন্তু আমার মনে হয় নরেন্দ্র মোদীজি যদি না যেতেন ঠাকুরকে বিশ্বব্যাপী আমরা কি পরিচয় ঘটাতে পারতাম? এটা তো সত্যি কথা।
তাহলে ওইখান থেকে আসে যে ঠাকুর ইভেন আমাদের কিছুকে বর্জন করছে। আপনি কি বলতে পারেন না আপনি হিন্দু ধর্ম মানেন কি না মানেন, তাহলে আপনার বলার কি দরকার? আপনি আপনারটা করেন, আপনি ঠাকুরের কাছে নাম করেন, গুণাগুণ কীর্তন করেন, কিন্তু এটা বলার দরকার নাই যে আমি হিন্দু না। আরেকটা বিষয় বলতেছি, খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা ব্রাহ্মণ্যবাদ, আমাদের উপর যে অত্যাচার হয়েছিল, বিশেষ করে যে জাত পাতের বিষয়টা, এটা কিন্তু আমার একটা ইচ্ছা ছিল যে আমি একটা লেখা দেব আমাদের এই গুরুচাঁদ স্যার, কিন্তু আমি দিতে পারলাম নানা কারণ, ওখানে আরো অনেক কারণে ব্যস্ত ছিল। সেই লেখার বিষয়বস্তুটা বলি। আজ থেকে 3000 বছর আগে সমাজে আমাদের মানুষের শ্রম নির্ভর সমাজ ছিল। আপনি যদি চুল না কাটে দেন তাহলে আমার চুল কাটার কেউ ছিল না, ছিল আমার সামনে ইভেন আয়নাও ছিল না। একজন আমার শেভ করে দেবে তখন তো শেভ হতে পারবো। এখন আমার ওয়াইফ আমার চুল কাটতেছে গত 11 বছর ধরে, মেশিন দিয়ে কাটে দেয়, তাহলে সে কি নাবিত হয়ে গেল নাকি? সত্যি কথা বললাম, আমার ওয়াইফ এত সুন্দর চুল কাটে আপনি চিন্তা করতে পারবেন, তার কাছে মেশিন আছে, ঘাট 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 করে কেটে দিতেছে। তাহলে এখন মনুষ্য শ্রম নির্ভর সমাজটা নেই। আগে আমার বাড়ির ময়লাটা সেটা কে নিত? মুচি। আপনি এখন কি করেন? ফ্ল্যাশে একটা চাপ দেন, সাথে সাথে চলে যায়। আমি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতাম, ওখানে কাজ করি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল প্রোটেকশনে। আমি ওখানে সায়েন্টিস্ট ইকোলজি, আমি ড্রিঙ্কিং ওয়াটার কোয়ালিটির সাথে যুক্ত। আমি একটা এক্সাম্পল দিচ্ছি কিরকম টেকনোলজি। ওইখানে নিউ ইয়র্কের দুই পাশে দুটো নদী আছে, ইস্ট রিভার পূর্ব পাশে আর হাডসন রিভার পশ্চিম পাশে। এই নদীগুলোর পাড় দিয়ে 9টা ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আছে। আপনি শুধু চাপ দেবেন আপনার, তো ময়লাটা সোজাসুজি প্ল্যান্টে চলে যাচ্ছে। এখন বলেন তো মেথর প্রজাতির লোকরে আপনি কোথায় পাবেন? আমেরিকাতে পাবেন কোথাও? ঝাড়ুদার পাবেন? ওখানে স্যানিটেশন ডিপার্টমেন্ট দাদা জানে যে বিখ্যাত, যে আপনার এই যে স্নো পড়তেছে, স্যানিটেশন ডিপার্টমেন্ট 2 ফিট স্নো পড়তেছে 12 ঘন্টার মধ্যে কমপ্লিট। সবচাইতে রিচ ডিপার্টমেন্ট, বড় ডিপার্টমেন্ট স্যানিটেশন ডিপার্টমেন্ট। তাহলে তো ওখানে সেই ঝাড়ুদারও তো কেউ নাই। আমাদের ঝাড়ুদার করলে ওখানে কেউ ঝাড়ুদার নাই, সব মেশিনই করতেছে। তাহলে আপনি সমাজটাকে জাতপাতের ভিত্তিতে করবেন কিভাবে? সেকেন্ড আসতেছে, শুধু এক নিউ ইয়র্কে 156টা রেস মানে তো বুঝেন জাতি। যেমন আমরা বাঙালির মধ্যে থেকে কিন্তু আবার হিন্দু, মুসলমান, খ্রিস্টান এরকম আছে। রেস তো অনেক বড়, রিলিজিয়ান, তারপরে রেস। 156টা রেস আছে শুধুমাত্র নিউ ইয়র্কে। পৃথিবীর হিসাব করলে কোনো কান্ট্রি বাদ নাই নিউ ইয়র্কে। এখন আপনি বর্ণ বিদ্বেষ করবেন তারে নিয়ে, কে ব্রাহ্মণ আর কে ক্ষত্রিয়। আপনি যদি বর্ণ বিদ্বেষ করেন তাহলে তো ওই হিন্দু সমাজের অল্প একটু সেকশন যারা নিউ ইয়র্কের মাত্র 10% কম্প্রাইজ করে। এখন আমি যদি আমার হরিচাঁদ ঠাকুরকে ওই 10%-এর মধ্যে ভাবি তাহলে তো অবস্থা খারাপ হবে। অথচ আমার ঠাকুরের দর্শন কিন্তু সময় উত্তীর্ণ, সময় দিয়ে কিন্তু ঠাকুরের দর্শনকে বাধা যায় না। বাবা দেরি হয়ে যাচ্ছে। এটা কিরকম? এমন কোন ঠাকুর এমন কোন কথা বলেনি যেটাকে আপনি লিমিট করতে পারেন। সদা সত্য কথা বলিবে, পর স্ত্রীকে মাতৃজ্ঞান করিবে। 5000 বছর পরেও কথাটা সত্য, 1 লাখ বছর পরেও সত্য। কাহারও ধর্ম নিন্দা করিও না। তাহলে এই যে সময়কে উত্তীর্ণ যেসব কথা বলছে সেইটাকে আপনি সামনে আনেন, সেটাকে আপনি মানুষের কাছে বলেন এটা গণমানুষের কথা বলছে, এটা সাধারণ মানুষের কথা। আপনি হিন্দু বিদ্বেষ করার দরকার নেই, ব্রাহ্মণ। আর একটা কথা বলার একটু চান্দা বাবা, আমরা বলি কি মাঝে মাঝে দেখি ফেসবুকে, ওম হরিচন্দ্রায় নমঃ, ওম গুরুচন্দ্রায় নমঃ। আমি বলছি ক্ষমা চেয়ে নিছি, কিন্তু আগেই কিন্তু আমি এখন প্রশ্ন হলো যে আপনি বিয়ে করতেছেন, কইতেছেন ওম হরিচন্দ্রায় নমঃ। আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করছি, আপনারা বিয়ের মন্ত্র এবং বিয়ের উপচারগুলো
কোন কোন গোত্র কোন কোন সময় থেকে আসছে একটু খুঁজে বের করে। ওই যে ঘরটা দেওয়া না, ওই যে ঘর, ওই ঘরটা আর্যদের, অনার্যদের। ওই যে ডাবটা, আমার কাছে বই আছে, আমি আপনাদের প্রমাণ দেবো, ওই ডাবটা আর্যদের। এবার বলি কেন, আমরা যারা ছিলাম, আমরা তো আর্যরা যখন আসলো আমাদেরকে তাড়া দিয়ে পাঠাই দিল জলের মধ্যে। তা জলের মধ্যে গাছ আছে, সেখানে কোনো মাটি নাই, ঠাকুরের পুজো করবে করলে গাছের একটা ডাব নিয়ে নৌকার গোলের উপর একটা গড় দিয়ে পাতায় দিল। তারপরে করলো কি, একটা বেল গাছ পাইলো, সেখান থেকে দুটো বেল এনে ওর উপরে দিল। আপনি দেখেন সেই আম পাতা, বেল পাতা, দুব্বা। আপনি মা দুর্গার বাহনের দিকে তাকান, সিংহ। কার্তিকের বাহন কি? মৌ, সাপ। আপনি দেখেন তো যে শুকনায় চলাচল করে এমন কেউ কেউ জায়গা আছে, সাপ বন বাজারে থাকে, ময়ূর বন, কারণ আমরা বন বাজারে থাকতাম। তা আমি বলছি, আপনি আপনার জিনিসই পরিত্যাগ করবেন? এই বিয়ে সহ যত সামাজিক আচার আচরণ আমার পূর্বপুরুষদের, আপনি কেন পরিত্যাগ করবেন? আগে জানুন এটা তাদের, তারপরে পরিত্যাগ করুন। যদি বুঝতে পারেন, যদি খুঁজতে পারেন এটা আপনার না, তারপরে পরিত্যাগ করে দেন। আমি শেষ করি, পাশে দাঁড়ায় আছে, আমি তো ভালো কথা বলতে পারি না, খিদে লাগছে। আমি সব শেষে বলি, আমার শ্বশুর মশাইয়ের কাজের জন্য এখানে আসা আমার ভীষণ, আমি মিস করি আমার শ্বশুর মশাইকে। উনি তো এখানে, আমি চলে গেলাম, ওনার খুব কাছে বেশিক্ষণ থাকতে পারিনি। যতক্ষণ ছিলাম ঢাকাতে টিউশনি করতাম, চাকরি করতাম, বাসায় অনেক কষ্ট করে এরা দেখছে, অনেক লোক থাকতো, আমি রাত্রে 12টার আগে কোনদিন বাসায় ফিরতে পারতাম না। তারপরে ওনার থেকে কমপ্লিটলি ডিটাচ, ফলে আমি কিছু শিখতে পারিনি। আমার আপনাদের মতো জ্ঞান নেই, ভুল ত্রুটি ক্ষমা করবেন, আর যারা আমার কথা শুনছেন ক্ষমা করে দেবেন। আমি বিশ্বাস করি এই নতুন প্রজন্মই আমার ঠাকুরের দর্শনকে সবার কাছে পৌঁছে দেবে। ভুল ত্রুটি করে হরি বল।